Today we will see Heisenberg uncertainty principle or শুধু uncertainty principle. তো ফার্স্ট আমি দেখি প্রিন্সিপালটা কি। It is impossible to know both the exact position and exact momentum of a moving particle or object. অথবা শুধু আমি এভাবে বলতে পারি, it is impossible to know both the exact position and momentum of an object at the same time. অর্থাৎ একই সময়ে মুভিংরত কোনো পার্টিকেলের অবস্থান এবং মোমেন্টাম বা ভরবেগ একই সাথে নির্ণয় করা অসম্ভব। যেমন এখানে আমি একটা ওয়েভ গ্রুপ দিয়েছি, এই ওয়েভ গ্রুপে মূলত কোনো পার্টিকেলের অবস্থান এবং মোমেন্টাম, অবস্থান এবং মোমেন্টাম যদি হয়, তাহলে এই দুটার অবস্থান, এই পার্টিকেলটার অবস্থান এবং মোমেন্টাম একসাথে নির্ণয় করা অসম্ভব হয়ে পড়বে। নিচে আমরা এক্সপ্লানেশনে চলে যাব। তো আমি যদি ধরি এক্সপ্লানেশন, দিস ইজ এক্সপ্লানেশন। এক্সপ্লানেশনে যদি যাই, তাহলে এখানে আমরা দেখি কি বলা আছে। ইন দ্য ফিগার দ্য পার্টিকেল দ্যাট কোরেসপন্ডস টু দিস ওয়েভ গ্রুপ মে বি লোকেটেড এনিহোয়ার। অর্থাৎ এই যে একটা ওয়েভ গ্রুপ আমি নিয়েছি, এই ওয়েভ গ্রুপ বা এনভেলপ অফ ওয়েভ এ পার্টিকেলটা যে কোনো অবস্থানেই থাকতে পারে উইদিন দ্য গ্রুপ অ্যাট এ গিভেন টাইম। অর্থাৎ যে কোনো সময় পার্টিকেলটা যে কোনো অবস্থানে থাকতে পারে এই ওয়েভ গ্রুপের যে কোনো পজিশনে। The probability density psi square is a maximum in the middle of the group. অর্থাৎ আমি যদি পার্টিকুলার অবস্থান যেটা আমরা ওয়েভ ফাংশনের স্কোয়ার বা প্রবাবিলিটি ডেন্সিটির মাধ্যমে বের করি, সেটা কোথায় সবচেয়ে ম্যাক্সিমাম হবে? ইন দ্য মিডল অফ দ্য গ্রুপ। এই যে এখানে হচ্ছে সবচেয়ে বেশি, মানে ম্যাক্সিমাম হবে প্রবাবিলিটি থাকবে। সো ইট ইজ মোস্ট লাইকলি টু বি ফাউন্ড দেয়ার। সো তাহলে আমরা যদি ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেখানে হয়, তার মানে তার অর্থই হচ্ছে যে সেখানে আমরা পার্টিকেলটা মানে সেখানেই সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। নেভারথলেস, তাছাড়াও উই মে স্টিল ফাইন্ড দ্য পার্টিকেল এনিহোয়ার দ্যাট সাই স্কোয়ার ইজ নট অ্যাকচুয়ালি জিরো। অর্থাৎ ওয়েভ গ্রুপের যে কোনো অবস্থানে সাই স্কোয়ারের একটা মান থাকবে, যেটা কি জিরো হবে না, অবশ্যই তার একটা মানে অ্যাকচুয়াল মান থাকবে। এরপরে নিচে আমরা যাই, যা ন্যারোয়েস্ট স্লিটস ইজ ওয়েভ গ্রুপ। অর্থাৎ দ্য ন্যারোয়েস্ট ইটস ওয়েভ গ্রুপ যত ন্যারো হবে, দ্য মোর প্রিসাইজলি এ পার্টিকেলস পজিশন ক্যান বি স্পেসিফাইড। অর্থাৎ একটা পার্টিকেলের অবস্থান তত সূক্ষ্মভাবে নির্ণয় করা যাবে, পার্টিকেলের মানে ওয়েভ গ্রুপটা যত ন্যারো হবে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে ওয়াইড ওয়েভ গ্রুপ, যদি ওয়েভ গ্রুপটা ওয়াইড হয়, তাহলে কি হবে? এ ক্লিয়ার ওয়েভলেন্থ ইজ ডিফাইন্ড। অর্থাৎ একটা ক্লিয়ার মানে ওয়েভলেন্থ হবে, ওই পার্টিকুলার যে ওয়েভলেন্থ সেটা হবে ক্লিয়ার। যেমন এখানে আমি দিয়েছি যে এখানে একটা ওয়েভ গ্রুপ যেটা দেওয়া আছে, যেখানে আমরা ওয়েভলেন্থটা বুঝতে পারতেছি না যে ওয়েভলেন্থের আসলে কত। এটা হচ্ছে ন্যারো ওয়েভ গ্রুপ। তো সেক্ষেত্রে আমরা দেখি ডেল এক্সটা স্পেসিফাইড, স্পেসিফাইড মানে পজিশনটা স্পেসিফাইড হবে, আর ল্যামডাটা হচ্ছে আনস্পেসিফাইড। তাহলে ডেল এক্স এখানে স্মল, আর হচ্ছে ডেল পি হবে লার্জ। মানে ডেল পি লার্জ মানে হচ্ছে তার আনসার্টেনটি, ডেল পি এর আনসার্টেনটি বা মোমেন্টামের আনসার্টেনটি বেশি হবে। আর এই ন্যারো, আর এইখানে দেখি যে হচ্ছে এটা একটা ওয়াইড ওয়েভ গ্রুপ, যেখানে ল্যামডাটা আমরা স্পেসিফাই বলতে পারি, মানে এটা স্পেসিফাইড, স্পষ্টভাবে এটা বের করা যাবে। কিন্তু ডেল এক্সটা আনস্পেসিফাইড, মানে এটা বের করা কঠিন হয়ে যাবে, মানে আনসার্টেনটি বেড়ে যাবে। তো সেটাই বলছি ডেল এক্স লার্জ, মানে হচ্ছে ডেল এক্স বা পজিশনের যে আনসার্টেনটি এটা বেড়ে যাবে, আর ডেল পিটা এক্সাক্ট হতে থাকবে। তো সেটাই এখানে বলা আছে। ওই ফিগারটার এখানে ডিসক্রিপশন দেওয়া আছে যে এ ন্যারো ডিব্রোগলি ওয়েভ গ্রুপ, অর্থাৎ যে ওয়েভ গ্রুপ আমরা ধরেছি ওখানে এটা একটা ডিব্রোগলি ওয়েভ গ্রুপ ধরবো, এবং সেটা একটা ন্যারো, একটা হচ্ছে হোয়াইট। তো এখানে ন্যারো ডিব্রোগলি ওয়েভ গ্রুপ ইজ শোন ইন ফিগার এ। দ্য পজিশন অফ দ্য পার্টিকেল ক্যান বি প্রিসাইজলি ডিটারমাইন্ড। অর্থাৎ পার্টিকেলটার পজিশনটা হবে ওই ন্যারো ওয়েভ গ্রুপে ডিটারমাইন্ড, মানে স্পেসিফাইড। But the wavelength cannot be established because there are not enough waves to measure accurately. অর্থাৎ যে সেখানে যেহেতু যথেষ্ট পরিমাণ ওয়েভ নেই, এ কারণে ওয়েভলেন্থ বের করা সেখানে কঠিন হয়ে যাবে, মানে মোমেন্টাম সেখানে বের করা মানে একুরেটলি বের করা কঠিন হয়ে যাবে।
এ হোয়াইট ওয়েভ গ্রুপ শোন ইন ফিগার বি, অর্থাৎ ওই সেকেন্ড ফিগারে আমরা হোয়াইট ওয়েভ গ্রুপ ধরেছি। সে হোয়াইট ওয়েভ গ্রুপে কি আছে, নাও দ্য ওয়েভ লেন্থ ক্যান বি প্রিসাইজলি ডিটারমাইন্ড, অর্থাৎ এখানে ওয়েভ লেন্থ হবে, যেহেতু যথেষ্ট পরিমাণ ওয়েভ আছে এই কারণে ওয়েভ লেন্থ বের করা, মানে ওয়েভ লেন্থ একুরেট বের করা মানে সম্ভব, বাট নট দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, কিন্তু পার্টিকেলের পজিশনটা আমরা স্পেসিফাই করতে পারি না, মানে সঠিকভাবে বের করা কঠিন হয়ে যায়। ম্যাথমেটিক্যাল ফর্মস অফ আনসার্টেনটি প্রিন্সিপাল, এই আনসার্টেনটি প্রিন্সিপাল ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে এরকম, ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এইচ আপন 4 পাই, অর ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এ স্কার ডিভাইডেড টু, যেখানে এ স্কার হচ্ছে এইচ আপন 2 পাই, এবং এই স্কার্টের ভ্যালু যদি আমি বের করি তাহলে পাবো 1.054 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড, অর্থাৎ এখানে ফ্লাক্স কনস্ট্যান্ট দ্বারাই এই স্কার্ট এইচ বার, আমি এটাকে এইচ কাটও বলতে পারি, এইচ বারও বলতে পারি। ওকে, দিস ইকুয়েশন স্টেটস দ্যাট, তাহলে ইকুয়েশনটার এক্সপ্লেনেশনটা কি হবে, দ্য প্রোডাক্ট অফ দ্য আনসার্টেনটি ডেল এক্স ইন দ্য পজিশন, তাহলে ডেল এক্স কি নির্দেশ করে, আনসার্টেনটি ইন পজিশন অফ এন অবজেক্ট অ্যাট সাম ইনস্ট্যান্ট অ্যান্ড দ্য আনসার্টেনটি ডেল পি, অর্থাৎ মোমেন্টামের যে আনসার্টেনটি আছে সেটা, এই মোমেন্টাম কম্পোনেন্টটা কি হবে, ইন দ্য এক্স ডিরেকশনে অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট, অর্থাৎ এখানে যে সময় আমি ধরেছি ঠিক সেই সময়ে এই মোমেন্টাম যে কম্পোনেন্টটা সেটা এই দুটা প্রোডাক্ট হচ্ছে ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন এইচ ডিভাইডেড 4 পাই, অর্থাৎ এই ডেল এক্স হচ্ছে পজিশনের মোমেন্টাম এবং ডেল পি হচ্ছে পজিশনের, ডেল এক্স হচ্ছে পজিশনের আনসার্টেনটি, আর ডেল পি হচ্ছে মোমেন্টামের আনসার্টেনটি, এই দুটো প্রোডাক্ট হচ্ছে ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এইচ আপন 4 পাই অর এইচ কাট আপন 2। এরপরে আমরা একটা উদাহরণে চলে যাই, ক্লিয়ার হওয়ার জন্য আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, যে হাইড্রোজেন অ্যাটম ইজ 5.3 ইন্টু 10⁻11 মিটার ইন রেডিয়াস, সে একটা হাইড্রোজেন অ্যাটম নিলাম, সে দিস ইজ হাইড্রোজেন এর নিউক্লিয়াস, আর আমরা জানি হাইড্রোজেনের উপরের দিকে একটা মানে ইলেকট্রন থাকে, সো এটা হচ্ছে হাইড্রোজেন এবং তার নিউক্লিয়াস থেকে তার যে রেডিয়াস এই আরটা এখানে দেওয়া আছে 5.3 ইন্টু 10⁻11 এত মিটার দেওয়া আছে ইন রেডিয়াস। ইউজ দ্য আনসার্টেনটি প্রিন্সিপাল টু এস্টিমেট দ্য মিনিমাম এনার্জি অ্যান ইলেকট্রন ক্যান হ্যাভ ইন দিস অ্যাটম, অর্থাৎ এই অ্যাটমেতে একটা ইলেকট্রন আছে মাত্র, এই ইলেকট্রনটা কি পরিমাণ এনার্জি নিয়ে মুভ করতে পারে, মানে তার মিনিমাম যে এনার্জি সেটা বের করতে হবে, মানে যে এনার্জিটা অবশ্যই থাকতে হবে একটা ইলেকট্রন মুভ করার জন্য, সেটা কত। তো হেয়ার ডেল এক্স ইকুয়াল টু আমি পেয়েছি ডেল এক্স, এখানে ডেল এক্স ধরেছি হচ্ছে যেহেতু পজিশন, আমরা জানি নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা সকল অবস্থানে মানে পুরো ডায়ামিটারে তার রেডিয়াস সেম, মানে হচ্ছে ডেল এক্স সেম, সো ডেল এক্স আমরা আর ডেল এক্স হয়ে যাবে আর ডেল এক্স ইকুয়াল টু এত মিটার, তাহলে ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল এত, আমি যদি ফর্মুলা ফেলি তাহলে আমরা পাবো কি 9.9 ইন্টু 10⁻25 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। অ্যান ইলেকট্রন হুজ মোমেন্টাম ইজ অফ দিস অর্ডার অফ ম্যাগনিটিউড, অর্থাৎ যার যে ইলেকট্রনের মোমেন্টাম হচ্ছে এত, বিহেভস লাইক এ ক্লাসিক্যাল পার্টিকেল, এই ধরনের ইলেকট্রন, আমরা জানি ইলেকট্রনের মাস নর্মালি 9 নর্মালি কত, ইলেকট্রনের মোমেন্টাম হচ্ছে মাসের সাথে রিলেটেড, আমি সেটা যাচ্ছি না, ম্যাগনিটিউড এখানে মোমেন্টামের ম্যাগনিটিউড, এই ধরনের মোমেন্টাম যদি হয় তাহলে সেটা ক্লাসিক্যাল পার্টিকেল হিসেবে কাজ করে। অ্যান্ড ইটস কাইনেটিক এনার্জি ইজ, অর্থাৎ এই যে পার্টিকেল যেটা পাচ্ছি যার মোমেন্টামের সাহায্যে আমি কাইনেটিক এনার্জি বের করব, সেই কাইনেটিক এনার্জি হচ্ছে p² ডিভাইডেড 2m, অর্থাৎ কাইনেটিক এনার্জি এবং মোমেন্টামের মধ্যে সম্পর্ক হচ্ছে p² ডিভাইডেড 2m অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স ইজ গ্রেটার দেন এত, তাহলে আমি পেলাম কত, কাইনেটিক এনার্জি পেলাম হচ্ছে 5.4 ইন্টু 10⁻19 জুল, এটাকে আমি যদি ইকুয়াল করি তাহলে পাবো হচ্ছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 3.4 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ আলটিমেটলি আমি এত এনার্জিটা পাবো, কাইনেটিক এনার্জি পাবো 3.4 ইলেকট্রন ভোল্ট। দ্য কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন ইন দ্য লোয়েস্ট এনার্জি লেভেল অফ এন হাইড্রোজেন অ্যাটম, অর্থাৎ এই যে হাইড্রোজেন অ্যাটমের যে ইলেকট্রনটা আছে
তার লোয়েস্ট এনার্জি হচ্ছে -13 পয়েন্ট, মাইনাস না, এখানে প্লাস ধরি আমি 13.6 ইলেকট্রন ভোল্ট, যেহেতু এখানে প্লাস পেয়েছি তাহলে এর সাথে কম্পেয়ার করলে 13.6 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 13.6 ইলেকট্রন ভোল্ট ইলেকট্রনের এনার্জি অবশ্যই থাকতে হবে। আর এখানে আছে হলো 3.4 ইলেকট্রন ভোল্ট। সো আমাদের হচ্ছে এর সাথে মিলে যাচ্ছে না, হাইড্রোজেন অ্যাটমে যেটা থাকার কথা যে কাইনেটিক এনার্জিটা সেটা এখানে নাই। তো সেটাই হচ্ছে আনসার্টেনটি। আমি সেকেন্ড এতে যাই। সেকেন্ড এক্সাম্পলে, এ টিপিক্যাল অ্যাটমিক নিউক্লিয়াস ইজ অ্যাবাউট এত মিটার ইন রেডিয়াস। সেমভাবে একটা অ্যাটম নিলাম, যার হচ্ছে অ্যাটমিক টিপিক্যাল অ্যাটমিক নিউক্লিয়াসটা হচ্ছে কত, এই এত মিটার রেডিয়াসের। ইউজ দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল টু টু প্লেস এ লোয়ার লিমিট অন দ্য এনার্জি অ্যান্ড ইলেকট্রন মাস্ট হ্যাভ অফ ইট ইজ টু বি পার্ট অফ এ নিউক্লিয়াস। অর্থাৎ ওই নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন ধরবো, যে ইলেকট্রনের আমার কি বের করতে হবে, এনার্জি বের করতে হবে। তাহলে এখানে ডেল এক্স ওই সেমভাবে ডেল এক্স ইকুয়াল টু এত মিটার, উই হ্যাভ ডেল পি ওই আগের মতো করেই 1.1 ইন্টু 10⁻20 কেজি মিটার পার সেকেন্ড। এখানে আমরা if this is the uncertainty in the nuclear electrons momentum, অর্থাৎ এটা একটা নিউক্লিয়ারের যে ইলেকট্রন আছে, নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের মোমেন্টাম এর আনসার্টেনটি পেলাম আমি এত। দ্য মোমেন্টাম itself must at least comparable in magnitude. An electron with such a momentum has a kinetic energy many times greater than its rest energy. তো আমি এর কাইনেটিক এনার্জি বের করি, যেহেতু মোমেন্টাম পেলাম তাহলে কাইনেটিক এনার্জি পাবো হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পিসি। আমি এভাবেও বের করতে পারি কাইনেটিক এনার্জি, যেহেতু আমি এখানে রেস্ট মাস এনার্জি চিন্তা করবো এমসি স্কোয়ার, এই কারণে আমি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পিসি ধরবো। তাহলে কাইনেটিক এনার্জি আমি পেলাম কত, 3.3 ইন্টু 10⁻12 জুল। দ্য কাইনেটিক এনার্জি অফ এন ইলেকট্রন মাস্ট এক্সিড 20 মেগা ইলেকট্রন ভোল্ট ইফ ইট ইজ টু বি ইনসাইড এ নিউক্লিয়াস। অর্থাৎ যদি ইলেকট্রন নিউক্লিয়াসের ভিতরে থাকতে চায়, নর্মালি নিউক্লিয়াসের ভিতরে থাকে না, কিন্তু এখানে যদি থাকতে চায় তাহলে তাকে কি করতে হবে, তার যে এনার্জিটা পাবো, কাইনেটিক এনার্জি বা এনার্জিটা পাবো সেটা হচ্ছে 20 মেগা ইলেকট্রন ভোল্টকে এক্সিড করবে, মানে এর সমান হবে বা এর চেয়ে বেশি হতে হবে। অ্যাজ হেয়ার কাইনেটিক এনার্জি ইজ লেস দ্যান 20 মেগা ইলেকট্রন ভোল্ট, সো দ্য নিউক্লিয়াস ক্যান নট এক্সপ্লেন ইলেকট্রন। সো নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে পারে না। আমি এক্সাম্পলে ধরেছি যে নিউক্লিয়াসের ভিতরে, মানে উদাহরণটা দেওয়া আছে যে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন আছে, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে না, নিউক্লিয়াসের এনার্জি যে এনার্জিটা থাকার কথা নিউক্লিয়াসের ভিতরে থাকতে হলে সেই এনার্জিটা এখানে নাই, তার তুলনায় অনেক অনেক কম। এই কারণে নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন থাকতে পারে না, বা নিউক্লিয়াস ইলেকট্রনকে ব্যাখ্যা করতে পারে না।